নির্বাচন আসবে, রাজনৈতিক দলগুলো প্রচার করবে এবং সেই প্রচারে তাদের নেতা নেত্রীদের ছবি থাকবে, এর মধ্যে কোনো ভুল নেই। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। নেতা নেত্রীদের ছবি দিয়ে প্রচার করা বামপন্থীদের সংস্কৃতির বাইরে হলেও বাকি দলগুলো প্রত্যেকেই তাই করে, প্রত্যেকেই তাই করে। এতে কোনো ভুল নেই, অন্যায় নেই। কিন্তু নেতা মন্ত্রীদের ছবি যদি জোর করে আপনাকে চাপিয়ে দেওয়া হয়, সেটা আপনার কাছে অনেক সময় বিরক্তিকর হয়ে যায়। এরকমই নরেন্দ্র মোদী কিন্তু জোর করে বিভিন্ন বিষয়ে আমাদের উপর তার ছবি, তার নাম ইত্যাদি ইত্যাদি চাপিয়ে দিচ্ছেন। মোদী নিজের প্রচারেই মগ্ন, আত্মপ্রচার নিয়ে ব্যস্ত নরেন্দ্র মোদী। আজকের এক্স ফ্যাক্টর আলোচনা করব মোদীর আত্মপ্রচার নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর মোদীর আত্মপ্রচার। মোদীর আত্মপ্রচারের নানান ঘটনা আপনারা জানেন, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু সরকারি স্তরে, সরকারিভাবে যখন মোদী নিজেকে চাপিয়ে দেন আপনার উপরে, তখন সেটা বিরক্তির উদ্রেক হয়। যেমন একটা ছোট উদাহরণ দিচ্ছি। ধরুন, রেশন দোকানে নরেন্দ্র মোদীর ছবি লাগাতেই হবে, পেট্রোল পাম্পে নরেন্দ্র মোদীর ছবি লাগাতেই হবে, রেশনের ব্যাগে নরেন্দ্র মোদীর ছবি লাগাতেই হবে, করোনা সার্টিফিকেটে, করোনার যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল তাতেও কিন্তু নরেন্দ্র মোদীর ছবি লাগাতেই হবে। সরকারিভাবে চাপ দিয়ে নরেন্দ্র মোদী নিজের আত্মপ্রচার করে যাচ্ছেন, সরকারি পয়সা অপব্যয় করে। এমনি অবশ্য তিনি তার সবটাই প্রচার। কাজের বেলায় লবডঙ্কা আপনারা দেখেছেন। এই যে দীর্ঘদিন তিনি ক্ষমতায় আছেন, আমি বাংলার কথাই বলবো, বাংলার জন্য তারা কি করেছে। বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা প্যাটেলের অতিকায় মূর্তি বানালেন গুজরাটে, খুব ভালো কথা, পর্যটক আসবে দেশ বিদেশ থেকে, পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি দেখতে, ঠিক আছে, বল্লভভাই প্যাটেলের মূর্তি হয়েছে, এর মধ্যে কোনো ভুল নেই। আচ্ছা, আপনারা কি পারতেন না স্বামী বিবেকানন্দের একটা অতিকায় মূর্তি পশ্চিমবাংলার কোথাও, বেলুর মঠেই স্থাপন করতে? আপনারা তো খুব সনাতন সনাতন কথা বলেন, হিন্দুত্বের কথা বলেন, আপনারা কি পারতেন না যে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি অন্তত বেলুর মঠে বসাতে? সেখানেও বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসতো, স্বামীজির বাণী, স্বামীজির আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো, এমনিতেই ছড়িয়ে আছে। কিন্তু আপনারা যে হিন্দুত্ব আমাদের শেখাচ্ছেন, সে হিন্দুত্ব তো আমাদের হিন্দুত্ব না। আমাদের হিন্দুত্ব স্বামীজির হিন্দুত্ব, আমাদের হিন্দুত্ব শ্রী চৈতন্যের হিন্দুত্ব। আপনারা যেটা শেখাচ্ছেন সেটা কি আদৌ আমাদের হিন্দুত্ব, বাঙালিদের হিন্দুত্ব? না, আমি কোনো এই প্রশ্নের জবাব পাইনি লকেট চ্যাটার্জির কাছ থেকে। কিন্তু এই যে আত্মপ্রচার সর্বস্ব মোদী, সর্বক্ষেত্রে মোদী কি গ্যারান্টি, তিনি এটা বলছেন না বিজেপি সরকারের গ্যারান্টি, বিজেপি দলের গ্যারান্টি। বিজেপি আর মোদী সমার্থক হয়ে গিয়েছেন। এটা প্রচার যন্ত্রের একটা কাজ। আমাদের দেশে যারা প্রচার মিডিয়া দেখেন আর কি, তারা ভালো বলতে পারবেন, তারা বুঝতে পারবেন যে মোদীকে ভগবানের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, হর হর মোদী, ঘর ঘর মোদী, এই যে মোদী মোদী সারাক্ষণ আপনার কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেই গোয়েবেলসের তত্ত্ব, একটা মিথ্যেকে বারবার বলো, বারবার বলো, তবে কি সেটা সত্যি হয়ে যাবে। এইখানেও তাই করার চেষ্টা হচ্ছে। বিশেষত অর্ধশিক্ষিত, অশিক্ষিত মানুষের মধ্যে এই বারবার মোদী শব্দটা ঢুকিয়ে তাদের মনে বিশ্বাস করিয়ে দেওয়া হচ্ছে মোদী সব। মোদীর আগে যেন ভারতবর্ষ চলতো না, ভারতবর্ষের উন্নয়ন হয়নি। আজকে স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার সময় ভারতবর্ষ একটা সূচ তৈরি করতে পারতো না, আজকে সেই ভারতবর্ষ সেমিকন্ডাক্টর তৈরি করছে। আজকে সেই ভারতবর্ষে গাড়ি তৈরি হচ্ছে। শুধুই কি মোদীর আমলে? এই 10 বছর আগে কি আর কিছু উন্নতি হয়নি? এই এতগুলো এইমস হয়েছে, এতগুলো স্টেডিয়াম হয়েছে, এত ডেভেলপমেন্ট হয়েছে, মোদীর আমলে কি কিছুই কোনো কিছুই মোদীর আমলের আগে হয়নি? কিন্তু প্রচার করা হচ্ছে স্বাধীনতার পরে নাকি কোনো কাজ হয়নি, যা কিছু হয়েছে মোদীর আমলে। আর এই মোদী মোদী করে কিন্তু মোদীময় হয়ে উঠেছে মিডিয়া। মোদীর বিরুদ্ধে কোনো কথা বললে সেই চ্যানেলের
লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হয় এবং আমাদের মতন ইউটিউব চ্যানেলের রিচ ডাউন করে দেওয়া হয়, যাতে আমাদের কথা মানুষের কাছে না পৌঁছয় সেই ব্যবস্থা করা হয় মিডিয়া সেল থেকে, মানে বিজেপির মিডিয়া সেল থেকে। আমরা বহুবার প্রমাণ পেয়েছি, আমাদের চ্যানেল হ্যাক করা হয়েছে, আমাকে ফিজিক্যালি ধাক্কাধাক্কি করা হয়েছে, আপনারা অনেকেই জানেন বিষয়টা। কারণ আমি সরকারের বিরুদ্ধে বলি, তৃণমূল সরকারের বিরুদ্ধে বলি, মোদী সরকারের বিরুদ্ধে বলি, বিজেপি সরকারের বিরুদ্ধে বলি, বলি সরকারের বিরুদ্ধে। তাই আমরা, আমাদের মতন লোকেরা সবার অপছন্দের কারণ, আমাদের মতন লোকেরা কারুর পছন্দের মানুষ হয়ে উঠতে চাইও না। আমরা সরকারের বিরুদ্ধে কথা বলবো, সরকারকে প্রশ্ন করব। যেমন আজকে প্রশ্ন রাখছি যে মোদির ছবি না থাকলে রেশন পাওয়া যাবে না, গেরুয়া রং না করলে স্বাস্থ্যের টাকা পাওয়া যাবে না। এই কিরকম তালিবানি হুমকি, কিরকম তালিবানি হুমকি হতে পারে যে রং গেরুয়া না করলে পয়সা দেব না, মোদির ছবি না থাকলে পয়সা দেব না, রেশন বন্ধ হয়ে যাবে? এর থেকে তালিবানির মানে দৃষ্টিভঙ্গি আর কিছু হতে পারে কি? আমরা আসবো এইসব নিয়ে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করছিলাম মোদির আত্মপ্রচার নিয়ে। দেখুন, এই যে হাওড়া থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো চলবে সল্টলেক পর্যন্ত, উদ্বোধন হয়ে গেল, সবই হলো, কিন্তু কোথাও এই প্রকল্পের যিনি সূচনা করেছিলেন, যার মস্তিষ্ক প্রস্ফুট, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কোথাও নেওয়া হলো না। দেখা গেল সেই মানে অনুষ্ঠান স্থল, সরকারি কাজের অনুষ্ঠান স্থল গেরুয়া পতাকায় মুড়ে দেওয়া হলো, গেরুয়া নেতাদের ভিড়ে ভরে রইল সেই অনুষ্ঠান স্থল। এটাও কি কাম্য? এই রাজনীতি শুরু যদি করে থাকেন নরেন্দ্র মোদী, এর শেষটাও কিন্তু নরেন্দ্র মোদী দেখে যাবেন। কারণ সারা দেশ থেকে যা খবর পাওয়া যাচ্ছে, 230, 240, খুব বেশি হলে 250 আসনে বিজেপি হয়তো আটকে যাবে, এবং 250 আসনে আটকে গেলে আরো 22টা আসন লাগবে তাদের সরকারকে মানে সংখ্যাগরিষ্ঠতা পেতে। সেটা হয়তো তারা কিনে নেবেন, কিনে নিলেও কি স্বস্তিতে থাকবেন? না, বিরোধী দল তারা শক্তিশালী হয়ে উঠবে। এই রকম অবস্থায় যদি ধরুন এবছর না হলো, পরের বছর, পরের নির্বাচন হলো না, তারপরের নির্বাচন, কেউ তো চিরস্থায়ী না। বিজেপিকে একদিন সরতেই হবে, যেভাবে কংগ্রেস সরেছে, যেভাবে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরেছে, সেভাবে বিজেপিকেও একদিন সরতে হবে, পশ্চিমবাংলা থেকে তৃণমূলকেও একদিন সরতে হবে। কিন্তু মোদী যা সংস্কৃতি তৈরি করে গেলেন, সেই সংস্কৃতি, অর্থাৎ এই ধরুন বিজেপির বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দেওয়া, বিভিন্ন লাভজনক সংস্থা যারা ভালো ব্যবসা করছে তাদের কাছে প্রথমে ইডি পাঠানো, তারপর সেই সংস্থাকে বিক্রি করতে বাধ্য করা আদানিদের কাছে, এরকম অজস্র ঘটনা কিন্তু বেরোচ্ছে, এবং মোদী সরকার চলে গেলে আরো বেরোবে। সড়ক তৈরিতে 18 কোটি টাকা প্রতি কিলোমিটারে যে সড়ক তৈরি হয়, 240 কোটি টাকায় সেই সড়ক তৈরি হয়েছে। এগুলো দুর্নীতি নয়? আমাদের অভিজিৎ গাঙ্গুলিকে এই দুর্নীতিগুলো চোখে দেখেননি? যাই হোক, তিনি হয়তো দেখতে পাননি সড়ক দুর্নীতির কথা, বা আয়ুষ্মান যোজনায় যে দুর্নীতি হয়েছে সেটা তিনি দেখতে পাননি, কিন্তু আমরা দেখেছি। এই দুর্নীতিগুলো কিন্তু সামনে আসবে, এই দুর্নীতির কথা কিন্তু সামনে আসতেই হবে। নির্বাচন যত এগিয়ে আসবে তত কিন্তু এই দুর্নীতির কথা আরো নতুন নতুন করে শুনতে পাবেন। তাই যতই মোদি মোদি ধ্বনি তোলা হোক, মোদির ছবি জোর করে আমার আপনার উপরে চাপিয়ে দেওয়া হোক, মোদির ছবি দেওয়া রেশন তুলতে বাধ্য করা হোক, মোদি রেশনের ব্যাগেই থেকে যাবেন, রেশনের দোকানেই থেকে যাবেন। মানুষের মনে জায়গা নিতে পারছেন না। আর যতদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না, একটা ফিয়ার সাইকোসিস তার মধ্যে কাজ করবে। চলে যাওয়ার আশঙ্কা, পড়ে যাওয়ার আশঙ্কা, হেরে যাওয়ার আশঙ্কা, এটা কাজ করে। এই ফিয়ার সাইকোসিস থেকেই তিনি কিন্তু আক্রমণাত্মক হয়ে ওঠেন বিরোধীদের বিরুদ্ধে। যেই তার বিরুদ্ধে বেশি উচ্চকিত,
সেই দলকেই তিনি যেন তেন প্রকারেণ দমিয়ে রাখতে চান, ইডি দিয়ে, সিবিআই দিয়ে, ইনকাম ট্যাক্স দিয়ে। কোনো মামলার এখন পর্যন্ত ট্রায়াল শুরু হলো না, বাদানুবাদ শুরু হলো না আদালতে, কোনো মামলা এখন পর্যন্ত প্রমাণ করতে পারলো না ইডি সিবিআই, তবুও বেশ কিছু বিরোধী দলের নেতাকে জেলে আটকে রাখা হয়েছে। এটা তো প্রতিহিংসা। মোদি বা তার দল কোনোদিন যে এই প্রতিহিংসার শিকার হবেন না, এর নিশ্চয়তা কে দিতে পারে? কারণ আগামী নির্বাচন মোদির কাছে ডু অর ডাই, হয় করো আর না হয় মরো। কারণ এই নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় না আসে, আপনি জেনে রাখুন বিজেপি আগামী 15-20 বছরে তো ক্ষমতায় আসবেই না। আর যদি এই নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসে, তারা সংবিধান বদলে দেবে, নির্বাচন প্রক্রিয়া বদলে দেবে, ভোট দেওয়ার অধিকার থাকবে কিনা মানুষ জানে না। উত্তর কোরিয়াতেও মানুষ ভোট দেয়, কিন্তু বারবার সেখানকার রাষ্ট্রপতি নির্বাচিত হন কিম জং। এরকমটা হবে কিনা কে জানে। ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে যেই দাঁড়ান তাকে হয় গুম করে দেওয়া হয়, তিনি হয় আত্মহত্যা করেন, নালে তাকে খোঁজ পাওয়া যায় না। এরকমটা হবে হবে আমরা দেখেছি। গতবার বারাণসী থেকে একজন সেনা দাঁড়িয়েছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, তার নমিনেশন বাতিল করে দেওয়া হলো একেবারে অনৈতিকভাবে বাতিল করে দেওয়া হয়েছে। তো এইরকমটা হবে যদি নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় আসেন। সংবিধান বদলে যাবে, জাতীয় পতাকার রং গেরুয়া হয়ে যেতে পারে, জাতীয় সঙ্গীত বদলে যেতে পারে, ভোটের প্রক্রিয়া বদলে যেতে পারে, এরকম আভাস কিন্তু বিভিন্ন মহল থেকে পাওয়া যাচ্ছে। ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে যেতে পারে। মুসলমানদের বেনাগরিক করার প্রক্রিয়া তো ইতিমধ্যেই চালু করেছে, আধার কার্ড বাতিল করে। মতুয়াদের বেনাগরিক করার প্রক্রিয়া চালু করে দিয়েছে। তারপর শত্রুহীনভাবে, একদম বিরোধীহীনভাবে তারা সারা ভারতবর্ষে রাজত্ব চালাবে, বুলডোজার চলবে উত্তরপ্রদেশের মতো। আপনি কি সেটা চান? কমেন্ট করে জানান। আর মোদি নিয়ে এই যে মোদির আত্মপ্রচার এবার নির্বাচনে কি সাফল্য এনে দেবে, নাকি এই আত্মপ্রচারই মোদির ক্ষেত্রে আত্মঘাতী হয়ে দাঁড়াবে? কমেন্ট করে জানান আমাদের। দেখা হবে আজ রাত 8টায় থার্ড আই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। নমস্কার। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এনকে ডিজিটাল ছিল গত বিধানসভা নির্বাচনের সবচেয়ে নিখুঁত এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের অধিকারী। এবারের লোকসভা নির্বাচনের ওপিনিয়ন পোল আসছে এই মার্চেই। জানতে হলে দেখতে থাকুন এনকে ডিজিটাল।